শুধু এটা তো একটা আপনার কালচারের ব্যাপার। আচ্ছা, আপনার মুহূর্তের মধ্যে একটা মানুষ বা একটা দল পরিবর্তন হয়ে যায় না, তাই না? 15 বছরে আমাদের ফ্যাসিস্ট শাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, অবিশ্বাস সৃষ্টি করেছে, আপনার প্রতিষ্ঠার মধ্যে অবিশ্বাস সৃষ্টি করেছে। এগুলোই কিন্তু আজকের এই আপনাদের যেটা ঘটছে সেগুলো। আবার এর মধ্যে আপনাদের অনেক কিছু এসছে বিভিন্ন বাইরে থেকে, বিভিন্ন মিডিয়া দিয়েই আপনার একটা প্রচারণা, নেগেটিভ প্রচারণা চলে। হ্যাঁ, নেগেটিভ প্রচারণাটা মারাত্মক ব্যাপার, যেটা আপনি আগেও বলছিলেন। এমনকি মানুষের মধ্যে একটা সাংঘাতিক রকমের আস্থার অভাব দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে সময় মতো ইলেকশন হবে কিনা। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই ইলেকশন হবে। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে ওই কথাগুলো বলছিলাম, আপনাকে এগুলোকে একটু ভিন্নভাবে দেখতে হবে। আচ্ছা, ইস্যুটাকে ভিন্নভাবে দেখতে হবে। যে অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে, সে অবিশ্বাস সৃষ্টি দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে। সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগোতে হবে। আমরা এখন যেটা দেখছি, একটা জিনিস আমি কনভিন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন করতে চান। এ ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্ত সহযোগী করছেন, এবং বিশেষ করে আমাদের দলের একটি চেয়ারপারসন তারেক রহমান সহসঙ্গীরা মিটিং এর পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে। এবং আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে, প্রতিষ্ঠান যেগুলো স্টেক হোল্ডার্স, তার সেনাবাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, তারাও জানে যে নির্বাচন হবে। কিন্তু একটা জিনিস আপনাকে সব মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আপনার একটা সরল সহজ ব্যাপার নয়। এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে, আবদ্ধের মধ্যে পড়েছে, এবং যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে। এখন যে প্রবণতাটা, এটা খুব ডেঞ্জারাস। সেটা এনার্কি তৈরি করা, মব ভায়োলেন্স, আপনার বিরুদ্ধে আক্রমণ করো, ওর বাড়ি ভাঙিয়ে দাও, ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও, এইটা আপনার একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এটা আপনার এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিত ভাবে কোন একটা পক্ষ থেকে এই কাজগুলো করানো। কোন পক্ষ থেকে এটা মনে হতে পারে যে এটা মানে? এটা আমাকে এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, কিন্তু যারা বাংলাদেশের স্থায়িত্বতে বিশ্বাস করে না, স্থিতিশীলতাতে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ একটা নিজের পায়ে নিজের দ্বারা শক্ত করে সেটা চায় না, তারা এই অস্থিরতা সৃষ্টি করতে চায়। আর এবার কিন্তু ইউনিটি তৈরি হয়েছিল। আপনার 5ই আগস্টের পরে ছাত্র জনতা, সেনাবাহিনী, এটা একটা ব্যবসায়ী, সকলের মধ্যে আপনার অত্যন্ত সুন্দর একটা আপনার একটা ঐক্য তৈরি হয়েছিল, একটা সহৃদয়তা তৈরি হয়েছিল যে আমরা পারবো, উই ক্যান চেঞ্জ দিস। ওই জায়গাটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এখন আমি 24 ঘন্টা যদি আপনার বিরুদ্ধে বলতে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়ে যায়। আর যদি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতে থাকি, তাহলে সেটা নেগেটিভ হবে। আপনাকে তো বাস্তবতা দেখতে হবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এত নাজুক, সেখানে উই শুড গো স্লো, উই শুড একটা মানিয়ে নিয়ে এগুলো। আমি রাতারাতি এখানে আপনার একটা বিপ্লব সফল করে ফেলা, বিপ্লবী সরকারকে দিয়ে আপনার দেশে সবকিছু বদলে ফেলা, এটা সম্ভব হবে না। রাতারাতি সমস্ত ঘুষ দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না। রাতারাতি আপনার এই যে মানুষের মধ্যে যে জিজ্ঞাসা, এগুলোকে দূর করতে পারবেন না। আপনাকে এটাকে ঠান্ডা মাথায় দিয়ে সুস্থে আপনাদের উপরে কাজ করতে হবে। আমি একটু পেছন থেকে আসি আপনার কথা, যে এটার মধ্যে হচ্ছে যে আমরা কিন্তু আপনাকে এরকমই দেখি, আশাবাদী মানুষ, আপনি ইতিবাচক চিন্তাভাবনা করতে ভালোবাসেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই সময়ে দলগুলোর কথা আমি আবারও বলি, যে যেমন ধরা যাক আমরা দেখলাম যে এনসিপি বলেছে যে তারা আসলে এই না হলে নির্বাচন করতে দেবে না, জামায়াত ইসলাম বলেছেন যে এই না হলে তারা নির্বাচন করতে দিবে না। মানে আপনারা বাদে, মানে বিএনপি বাদে বাকি দুই দল নির্বাচনটা একটু যদি কিন্তু আছে, শর্তাধীন আছে, এবং সেটা নিয়ে থাকবে। এটা পলিটিক্যাল পার্টি চায়। আচ্ছা, পলিটিক্যাল পার্টি সবসময় একটা বার্গেন করতে চায়। আচ্ছা, বার্গেন করে সেটা বেস্ট আনতে চায়। এটা আমি কোনো অপরাধ মনে করি না। আচ্ছা, এটাকে আমি মনে করি যে তার যদি পলিটিক্যাল বার্গেনিং করে, ম্যানিপুলেশন করে সে যদি কিছু আনতে পারে, এটা তার যোগ্যতা। আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে আপনার বার্গেন করছে, এটাকে আপনার আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার না। এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, ইতিমধ্যে অনেকটা
জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে এবং এই ব্যাপারে একটা মীমাংসা হওয়ার সুযোগ আছে। একটা প্রশ্ন করতে পারি যে অনেকে বলতেছে, মানে কেউ কেউ বলতেছে যে আপনাদেরকে একটা সফরের মধ্যে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটা চাওয়া ছিল যে এই টেবিলের বাইরে আলোচনাটা যেন একটু হয়। এটা কোনো অফিসিয়ালি এই ধরনের কোনো কথাবার্তা নেই। ডক্টর ইউনূস আমাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। আচ্ছা, আপনি বিশ্বাস করবেন না যে ডক্টর মা আসার পরে হ্যাঁ, হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার আজকে প্রথম আরেকটা ইভেন্টে দেখা হলো। আচ্ছা 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 তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। আচ্ছা আমার জামাত ইসলামের তাহের সাহেবের সঙ্গে আসার পরে আচ্ছা আমার আজকেই প্রথম দেখা হলো। আচ্ছা 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 একমাত্র আনোয়ারের সঙ্গে হ্যাঁ। যেহেতু আমার সামনে রুমে থাকতো আচ্ছা তার সঙ্গে আক্তার সরি জি। তার সঙ্গে আমার একবার দেখা হয়েছে। আচ্ছা সুতরাং এই ধরনের এগুলো গসিপ করতে আপনারা ভালোবাসেন, আপনারা স্টোরি তৈরি করতে ভালোবাসেন, এটা আমরা বুঝি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সুযোগও করে দিই আপনাদেরকে স্টোরি তৈরি করেন। দাদা আপনাদের সুযোগ করে দেন বলেই তো একটা দুটো কথা। আচ্ছা আরেকটা ব্যাপার একটু সমালোচনার জায়গা থেকে বলি যে প্রোডাক্ট বিক্রি হতে হবে। না, অবশ্যই অবশ্যই অবশ্যই, কিন্তু আরেকটা সমালোচনার জায়গা হচ্ছে যে বিএনপি তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বা সহকর্মী বা সহবন্ধু যদি এরকম বলি সতীর্থ, সেই জামাত ইসলামের সাথে বিএনপির সম্পর্কটা কি খারাপ হওয়ার পেছনে কি কারণ আসলে? আমরা শোনেন একটা কথা হলো ভাইয়া, হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। আচ্ছা। এক নম্বর। আর প্রত্যেকটা দলেরই তার নিজস্ব রাজনীতি আছে, Right. চিন্তা আছে, ভাবনা আছে। সব সময় যে একই রকম যাবে তা তো না, হুম। তাই না? জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ হয়নি। আচ্ছা, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত হ্যাঁ, সেই সম্পর্কই আছে। আপনার ধরেন সে ফর এক্সাম্পল আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি, ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই আপনার এসেছিল না, হুম, হুম। অ্যালায়েন্সে ছিল না, তাই না? আমাদের সমালোচনাই করতো। তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। রাইট, আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক পলিটিক্স করতে চাই, একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি করতে চাই, আমাকে সব দলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে, নাহলে ডেমোক্রেসি ফাংশনই করবে না। সো অ্যাজ এ কনসিয়াস ডেমোক্রেট মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে যখন আপনার ওই অবস্থা তৈরি করা। এটাতে আপনারা অনেকে তো আমাকে বলতে পারেন যে আপনি সে সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন। এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আমার কাছে মনে হয় যে না, আমি এটা সুবিধাবাদের জায়গা থেকে বলবো না, কিন্তু একটা অবভিয়াস প্রশ্ন তুলে থাকে, আপনি যেহেতু রাজনীতিতে শেষ কথা বলার কিছু নাই সেটা বলতেছেন, আওয়ামী লীগের প্রসঙ্গে আপনি কি বলবেন? আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী লীগ তো দুর্ভাগ্য করে আমার ভাবে, বিং দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, দে হ্যাভ কিলড দেমসেলভস। আচ্ছা, তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে। হুম। তার সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে হুম। সে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ওকে, তো এখানে সাধারণ মানুষের তো তার প্রতি কোনো আপনার ভালোবাসাও নেই, আপনার আস্থাও নেই, কারণ হি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। দিস পার্টি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল, সে যে কাজগুলো কমিট করেছিল, সে কাজগুলো তো সে করেন, উল্টো আলাদা একটা কালচার তৈরি করেছে, ফ্যাসিজমের কালচার। যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে, গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, সিরিয়াসলি বিচার হওয়া উচিত, এবং সেই জন্য তাদেরকে দণ্ডও দেওয়া উচিত। ওকে। আওয়ামী লীগের দণ্ড দেওয়া এবং পলিটিক্যাল পার্টি হিসাবে ওকে রাজনীতি করতে না দেওয়াটা কি এখন বিএনপির সিদ্ধান্ত, মানে বিচারের ব্যাপার? না, পরে আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, হ্যাঁ। এই ব্যাপারে অনেক কথা আমাকে বলতে হয়েছে, অনেক হ্যাঁ, শুনতে অনেক- হয়েছে। অনেকবার বলতে হয়েছে। এবার ইতিমধ্যে বাংলাদেশে এটা নিয়ে আমার অনেক কথাও চলছে, হুম, হুম, তাই না? আমি ব্যক্তিগতভাবে আগেও আপনাকে বলেছি, আমরা স্টেটমেন্টে বলেছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সবাইকে বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, হুম, কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, হুম, সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, সেই জন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে, হুম, এটাকে আইনের আওতায় আসতে হবে। দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে, সেই দিক থেকেই কথাগুলো বলা। এখন আপনি ধরেন, আমি একটা লিবারেল ডেমোক্রেট, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাইব কেন? হুম, কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে,
তবে অবশ্যই তার বিচার হতে হবে। ওকে, আপনি বিচারের জায়গা থেকে হচ্ছে আরেকটা বিষয়, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরই একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে যে আপনাকে আমার মানে একটি পত্রিকা, যেটি পশ্চিমবঙ্গের একটি পত্রিকা আপনাকে মিসকোট করেছে, যেটি আবার বিএনপি পক্ষ থেকে এটাও দিতে হবে। এটা আসলে কি মানে এটা যদি আমাদের ব্যাপারটা একটু বলি ভাই, এখানে কতগুলো নীতিগত প্রশ্ন আছে। নীতিগত প্রশ্নের মধ্যে হচ্ছে যে আপনি যদি চান যে এই লোকটাকে আমরা হ্যারাস করবো, এই লোকটাকে আমরা মিডিয়ার মাধ্যমে তাকে ঝামেলায় ফেলবো, তো সেটা আমি ইচ্ছা করেই করতে হবে, মিডিয়াদের ক্যাপাবিলিটি, তাই না? এখানে আমার সঙ্গে তো সে ধরনের কথাই কারো হয়নি, এটা আমি বলেছি তো। হ্যাঁ, আমার কোনো কথাই হয়নি। আর আমি তো কয়েকদিন আগেই বলেছি যে আওয়ামী লীগের তার কাজের জন্য, গণহত্যার জন্য বিচার হওয়া, কয়েকদিন আগে, কিছুদিন আগেই বলেছি আমি আপনার জাতীয় পার্টির মুখে বলেছি যে জাতীয় পার্টি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তার বিচার হবে, কিন্তু জাতীয় ব্যান করে দাও, এই কথা আমি কখনো বলিনি। আমি আপনাকে মানে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন আগেও দুই একটা উপশেষ প্রশ্নের জায়গা থেকে একটু আমি বলি যে বিএনপি, আমাকে এই প্রশ্ন আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি বাংলাদেশে শেষ ক্ষমতায় ছিল 2006 সালে। তো বিএনপি 2006 সালের পরে বিএনপির কি রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়েছে? বিএনপি কি অন্যরকম একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে? কারণ আপনার রাজনৈতিক দর্শনটা কি ছিল সেটাকে বলেন। বিএনপি রাজনৈতিক দর্শনের মধ্যে আমরা যদি রাজনৈতিক দর্শন হিসেবে বলি তাহলে আমরা জিয়াউর রহমান 19 দফা দেখেছি। 19 দফা দেয় শুধু না, আপনি বাংলাদেশের জাতীয়তাবাদ বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদ, 19 দফা, ফ্রি মার্কেট ইকোনমি, আপনার লিবারাল ডেমোক্রেসি, তাই তো? এর প্রত্যেকটার মধ্যে আমরা আছি না, আসলে শক্ত করে আছি, এমন কিছু পরিবর্তন, কোনো পরিবর্তন নেই। অনেকে বলে থাকেন যে আপনাদের রাজনৈতিক দর্শনে একটা বড় পরিবর্তন হয়েছে এই জায়গায় যে আপনারাই প্রথম 31 দফা দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন, কিন্তু যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন তো আপনারা ক্ষমতা বিকেন্দ্রীকরণ চান না, তখন চাইলে বলে এখন করবো না, তা তো মনে হয় না। সেটা পরিবর্তন, আমাদের সেটা পরিবর্তন না, অবশ্যই। আমি আপনাকে বলি, তখন যখন ক্ষমতায় ছিলাম তখন বিকেন্দ্রীকরণ তো আমরাই করেছি ভাই, ওয়ান পার্টি সিস্টেম ছিল। আপনি এই কথা কেন বলেন আমি বুঝি না, যে আমরা ওয়ান পার্টি সিস্টেম একদলীয় সরকার করেছে আমাদের, সেখান থেকে আমরা আপনার বিকেন্দ্রীকরণ করে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছি। আমরা পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে একজন ছিল, সেখান থেকে আমরা পার্লামেন্টারি ফর্মে নিয়ে এসেছি। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম কমিটেড। আমার আপনার কাছে কোনো পত্রিকা ছিল না, 4টা মাত্র পত্রিকা তো সরকারি দখলে ছিল, আমরা সেটাকে ওপেন করে দিয়েছি। এগুলো তো হচ্ছে মেজর ফান্ডামেন্টাল চেঞ্জেস। না, আমার কাছে মনে হয়, আমার মনে হয়টা আমি বলি, ঠিক আছে, আমার কাছে মনে হয় যে বিএনপির 31 দফা করে আমি যেটা বলছি, জাতীয় ঐক্যমত্য কমিশন এতদিন ধরে যে আলোচনা করে যে সংস্কার করতে চায় সেটা 2022 সালে বা 21 সালে প্রকাশিত, কিন্তু বিএনপির এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কি তার অভিজ্ঞতা সঞ্জাত? আপনাকে আমি বলি, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, ইভেন এখন চাইনিজ কমিউনিস্ট পার্টি তাও কিন্তু পরিবর্তন আনছে, এনেছে ইতিমধ্যেই। ওরা বলছে কমিউনিজম ইজ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, তাই না? আজকে আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, জিও পলিটিক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যদি পরিবর্তন আনতে না, আপনার দলিতে থাকবে না। কিন্তু সেই পরিবর্তনটাকে আপনারা মানে শিফট মনে করেন কিনা, যেহেতু কিছু ভুলের কথা না, আমি কোনো ভুলের কথা বলি না। আমরা 2001 সালে কোনো ভুল করিনি, আমরা 2000 তারও আগে আপনার 91 কোনো ভুল করিনি। আমরা তখনকার প্রয়োজন ছিল যেটা, সেটা করেছি। আপনি দেখেছেন 3 দলীয় জোট করেছি আমরা, 3 দলীয় জোট করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে গেছি, তাই না? আমরাই তো কেয়ারটেকার গভর্নমেন্টের অপোজ করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এসেছি। তো আপনি দলটাকে ছোট করে দেখেন কেন? এই দল বাংলাদেশের সবচাইতে বিপ্লবী দল, যারা পরিবর্তন করে নিয়ে এসেছে।
আমি এটা ছোট করে দেখি না, আমি তাহলে এইটা বলি যে আপনি এই প্রশ্নে জবাব অবশ্য দিয়েছেন, এই 1 বছর 1.5 বছর ধরে আপনি অসংখ্যবার দিয়েছেন, যখন আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা তো আসলে 15 বছর ধরে আন্দোলন করে কিছু করতে পারেন নাই, অন্য ছাত্রদের আন্দোলনের ফলে বাংলাদেশটার একটা পরিবর্তন হয়েছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে, শুনুন, আপনারা দেশে আন্দোলনের ভাগ নাই। এটা আপনি বলবেন আমি জানি, আপনারা বলবেন যে আপনার আপনার এই কথাগুলো বাজারে যাবে সাথে, বিকজ দিস ইন্টারভিউ ইজ আ প্রোডাক্ট। সত্যি তো এই ব্যাপারটা খুব পরিষ্কার। আমরা প্রথম থেকে সিন্স বিগিনিং আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই যখন সে আপনার এই স্বৈরাচারী ফ্যাসিবাদী কর্মকাণ্ড শুরু করেছে, আমরা এটা বিরোধিতা শুরু করেছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে, ওই থেকে আমরা তার বিরুদ্ধে পুরোপুরি রেস্টোরেশন ডেমোক্রেসি আন্দোলনে নেমেছি। এই আন্দোলনে আমাদের 60 লক্ষ বিদেশি মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। আমার মতো মানুষ, আমি 11 বার জেলে গেছি, ম্যাক্সিমাম 6 বছর জেল খেটেন। তারেক রহমান সবকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হয়েছে, নির্বাসিত হতে হয়েছে, তাই না? 1700 মানুষ ইনক্লুডিং ইলিয়াস আহমেদ, আমার এমপিএম তাকে ফোর্স দিয়েছে, অ্যাপিয়ারেন্স হয়েছে, 20,000 লোককে নিহত করা হয়েছে। সেই দল দালানের যে পিলার গুলো সহ দালান, শক্ত দালান গুলো তৈরি করে দিয়েছে বিএনপি। আর ছাত্রদের এই আন্দোলনের ব্যাপারে আমি চিৎকার করেছি বারবার, আপনি ইউ ফাইন্ড আউট অল মাই স্পিচেস, কোথায় আমাদের সেই যুবক, কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে, মানুষের প্রতি এনেছে, কে আছে জোয়ান হওয়া গোয়ান হাকিতে ভবিষ্যৎ, ওইখান থেকে তো উঠেছে। রাইট, ঠিক আছে। আমি তাহলে এবার শেষ প্রসঙ্গে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসবেন কবে? উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল প্রবলেম গুলো যাবে, 1। 2 নম্বর, যে মুহূর্তে আমরা মনে করব যে পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল, হি উইল কাম। লিগাল প্রবলেম কি এখনো অবশিষ্ট আছে? তো এখন আছে, এখনো লিগাল প্রবলেম আছে? আমারই তো আছে। আচ্ছা, তো আপনি আপনার লিগাল প্রবলেম আছে স্টিল, আপনি না, আমরা থেকে এটা ফেস করছি। আপনি থেকে ওনাকে তো আমরা চাচ্ছি যে একটা অবস্থা, উনি আমাদের নেতা, হ্যাঁ, এই জাতির নেতা উনি এখন। হ্যাঁ, তাকে তার সমস্ত সিকিউরিটি ইন অল রেসপেক্ট আমাকে দিতে হবে। সেই জন্যই আমরা পার্টির সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন পার্টি মনে করবে দ্যাট হি শুড কাম, হি উইল কাম এট দ্যাট টাইম। আমার একটা কৌতূহল, এই প্রশ্ন আমি বারবার করি, সেজন্য আমার কৌতূহলটা প্রতিবারে, উনি 1 নাম্বার মানে নিরাপত্তার ক্ষেত্রে 1 নাম্বার ঝুঁকি, উনার ক্ষেত্রে আপনারা কাকে মনে করছেন? না, নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমরা ওইভাবে দেখি না তার। আচ্ছা, কারণ পিপলস ব্যাংক, পিপলস লিডার, ওকে, তাকে নিরাপত্তা তো তার পিপল দেবে। ঝুঁকি বলতে আমরা সেটা দেখি না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে দ্য কনস্পিরেসি যারা করছে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার, যারা ফ্যাসিবাদ চালিয়েছে এতদিন ধরে, তারা কি এত সহজে সব চাইবে? না, ক্ষমতার দরকার নেই তো। শোনেন, আমেরিকাতে সেদিন একজন মারা গেলেন, মেরে ফেলা হলো, তাই না? তো সেই ক্ষমতা ছিল, ওইটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার নেতাকে আমি আপনার নিরাপদ রাখতে চাই, তার নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই, এটা আমাদের দাবি, পিপলস ডিমান্ড। So we want Tareq Rahman to come at that time when we feel যে এখন উনি আমাদের সামনে থাকবেন এবং নিরাপত্তার মধ্যে থাকবেন। আমার দর্শকদের মধ্যে অনেকে এইটা মনে করেন যে তার যে মানে তারা মনে করেন যে ব্যাপারটা নিরাপত্তা, ব্যাপারটা ঝুঁকি, তাহলে আপনি মনে করছেন যে ব্যাপারটা নিরাপত্তার ঝুঁকি সেজন্য না, কিন্তু কিছু ষড়যন্ত্র? না, এগুলো তো শোনেন, এই জিনিসগুলোকে আপনি যতই খুঁজে খুঁজে বার করতে চাইবেন না, আপনার কথা একটা দেশের প্রধান নেতা 1 বছর ধরে দেশের থেকে আসবেন না, কি বলেন আপনি? কত জায়গায় কতদিন কত দেরি করে এসছে, বেরোজির কতদিন পরে এসেছিল। আমাদের এটারও পার্সপেক্টিভ আলাদা আছে, বুঝতে হবে এটা। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বহুবার, তাই না? তাকে সব ওই আলোচনা আমি যাবো না, আমি তাকে